আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কালকে নিয়ে কথা বলবো, হয়তো বা থাম্বনেল দেখেই বুঝে ফেলতে পারছেন, আনামূলক বিজয়। তো আজকে আনামূলক বিজয়কে নিয়ে কথা বলার আগে হয়তোবা তার একদম সে কবে ডেবিউ করছিল বা ওই সময় তার কিরকম পারফরমেন্স ছিল সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। বিশেষ করে আমরা তার ওডিআই এবং টেস্ট নিয়ে কথা বলবো। আর টি-টোয়েন্টি নিয়ে কথাটা কেন বলবো না, হয়তোবা আপনি যদি স্ট্যাট, আমি যতটুকু স্ট্যাট ঘেটে দেখলাম যে টি-টোয়েন্টি হিসেবে আনামুল হক বিজয় আমি বলবো যে খুব বেস্ট সেটা বলবো না, কিন্তু ভালো। কিন্তু আমরা আজকে মেইনলি বলবো যে সে ওডিআই এবং টেস্টে কেন পর্যাপ্ত সুযোগ পেল না বা কিসের কারণে সুযোগটা পেল না, এই কোশ্চেন থাকবে। আমি আপনাদের কাছে স্টেটগুলো দেখাবো। অ্যান্ড প্রথমত যদি বিজয় ভাইকে কনগ্রাচুলেশন যে সে টানা 3 বছর পর আবার টেস্ট ফরম্যাটে ব্যাক করলো। আশা করি এইবার বিজয় ভাই নিশ্চয়ই ভালো কিছু করবে বাংলাদেশ টিমের জন্য। সো বেস্ট অফ লাক। সো এট ফার্স্ট অফ অল বেস্ট অফ অল আমি বলবো যে আনামুল হক বিজয় 2012 সালে 2012 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ডেবিউ করেছিল ওডিআই ফরম্যাটে, যেখানে কিনা সে 62 বলে 41 রান করেছিল। সো প্রথমত এই রানটা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন যে এসে যখন সে যুবা দলে খেলেছিল, বিশেষ করে আন্ডার 19-এ, তখন কিন্তু ওনারই সময়ে যেমন বাবর আজম কিন্তু বর্তমানে খুব আগায় গেছে। সো আনামুল হক বিজয়েরও রান কিন্তু প্রথম ডেবিউ হিসাবে ভালোই খেলেছিল। ওই সময় ওয়েস্ট ইন্ডিজ আপনার কে কে ছিল একবার আমি খালি নামটা মেনশন করে দিই: ক্রিস গেইল, ড্যারেন সামি, মার্লন স্যামুয়েলস, পোলার্ড, ডায়ান ব্রাভো, মানে এমন এমন সুনীল নারায়ণ, মানে এমন এমন প্লেয়ার ছিল, রাবি রামপল, মানে এমন প্লেয়ারদের মধ্যে সে যে 62 বলে 41 রান করছিল, আমি মনে করি যে সে একটা একটা জানান দিয়ে রাখছিল যে আই অ্যাম কামিং। সো এইটারই আসলে প্রথম ইনিংসটাকে কেন্দ্র করে সে সেকেন্ড ইনিংসে করেছিল 145 বলে 120 রান, যেটা আনামূলক বিজয়ের প্রথম সেঞ্চুরি। ইভেন আমি মনে করি যে ওডিআই ফরম্যাটে সে ভালো একটা শুরু করেছিল। তৃতীয় ওডিআইতেও সে করেছিল 53 বলে 33, যেটা অ্যাকচুয়ালি আমি বলবো যে মানে তিনটে ইনিংস অনুযায়ী আনামুল হক বিজয় পারফেক্ট খেলেছিল। এনিওয়েজ, কিন্তু শেষের দুইটা ইনিংসে সে খুব একটা ভালো করতে পারে নাই, কিন্তু প্রথম 5 ইনিংস অনুযায়ী আপনি যদি আনামুল হক বিজয়কে দেখেন, সে ওডিআই ফরম্যাটে আগেই বলে রাখছিল যে আমি ভালো খেলতে আসছি, মানে আমাদের বাংলাদেশের কনটেক্সট অনুযায়ী। হ্যাঁ, সেই সময় স্ট্রাইক রেট আনামুল হক বিজয়ের খুব একটা আহামরি ছিল না, কিন্তু বাংলাদেশ কনটেক্সট অনুযায়ী প্রথমে এত ভালো খেলা মনে হয় না আমার কেউ খেলেছিল। আমরা তামিম ইকবালের সাথে কম্পেয়ার করতে পারি, কিন্তু তামিম ইকবালেরও প্রথম 20 থেকে 22 ম্যাচে আই গেস কোনো সেঞ্চুরি ছিল না, মোস্ট প্রবাবলি। এনিওয়েজ, 2012 সালে সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই 5টা ইনিংস খেলেছিল ওডিআই ফরম্যাটে। 2013 সালে সে 4টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, যার মধ্যে একটা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছিল, সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে। সো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে সে শ্রীলঙ্কায় 20 বলে 13 রানের ইনিংস খেলেছিল। সেকেন্ড ম্যাচটা যেহেতু হয় নাই, থার্ড ম্যাচে সে করেছিল 46 বলে 40। এই ম্যাচে আমরা শ্রীলঙ্কাকে বৃষ্টি আইনে প্রায় মোস্ট প্রবলি কত রানে জানি হারাই দিয়েছিলাম, এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু আমরা শ্রীলঙ্কার সাথে ওই ম্যাচে ড্র করছিলাম 1-1-এ। সো এটা আমরা শ্রীলঙ্কার বিপক্ষে খেলছিলাম। দেন 2013 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আনামুল হক বিজয় আরেকটা ম্যাচ খেলেছিল, যেটা হচ্ছে 13 রান 22 বলে। সো একটা ম্যাচ খেলছিল, বাকি দুইটা ম্যাচ আনামুল হক বিজয় খেলে নাই। হয়তো বা কেন খেলে না আমি এখনো বলতে পারবো না, ইনজুর ছিল কিনা, মোস্ট প্রবলি থাকতেও পারে। কিন্তু আপনার যদি 8 ম্যাচ অনুযায়ী বিজয়ের রান দেখেন, সো বিজয়ের রান কিন্তু তখন অলরেডি হয়ে গেছিল আপনার প্রায় 250-250-র কাছাকাছি, অথবা 250 প্লাস হয়ে গেছিল। আমি যদি হিসাব করে বলি, হ্যাঁ 261, 8টা ম্যাচে 261 রান করছিল। ইটস কোয়াইট গুড, আই থিঙ্ক সো। দেন 2014 সালে আনামুল হক বিজয় মোটামুটি আমি বলবো যে সে দারুণ খেলছে, প্রায় 40 অ্যাভারেজে সে রান করছিল। সে 2014 সালে প্রায় 651 রান করছিল। সো প্রথম ম্যাচটা হয়তো বা আনামুল হক বিজয়ের প্রথম স্টার্টিংটা ভালো ছিল না, কারণ প্রথম ম্যাচেই সে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই সে 0 রানে আউট হয়ে গেছিল। সো দ্বিতীয় ম্যাচে সে আবার কামব্যাক করছিল 46 বলে 42 রান করে। তৃতীয় ম্যাচে সে 16 বলে 2 রান করছিল। বিজয়ের শ্রীলঙ্কা ম্যাচ সিরিজটা অতটা ভালো যায় নাই আমি বলবো, কারণ 3 ম্যাচে সে কেবল 44 রান করছিল। অ্যাটলিস্ট ওই কনটেক্সট অনুযায়ী সে অতটা আহামরি রান করে না, কিন্তু 9 ম্যাচে সে 300 প্লাস রান করে ফেলছিল।
এনিওয়েজ আফটার দ্যাট আমাদের এশিয়া কাপ শুরু হয়ে গেছিল। সো এশিয়া কাপের প্রথম ম্যাচেই সে ইন্ডিয়ার বিপক্ষে 106 বলে 77 রান করেছিল। সো ওই সময় ইন্ডিয়া টিমটা কেমন ছিল হয়তোবা জানেন, হয়তোবা খুব আহামরি বলার না থাকলেও ওই টাইমের ইন্ডিয়াও কিন্তু অনেক স্ট্রং ছিল ব্যাটিংয়ের দিক থেকে। বোলিংও যে খুব খারাপ ছিল না, রবিচন্দ্র অশ্বিন ছিল, পরে অ্যারন ছিল, কি জানি এক্স্যাক্টলি আমার নামটা মনে আসতেছে না, ছিল কিন্তু 106 বলে 77 করছিল। এনিওয়েজ দেন আফগানিস্তানের সাথে আমরা হেরে গেছিলাম এশিয়া কাপে, যদি প্রত্যেকটা ম্যাচই আমরা হারছিলাম। সো আফগানিস্তানের বিপক্ষে বিজয়ের রানটা ভালো হয় নাই, 9 বলে 1 রান করছিল। পাকিস্তানের বিপক্ষে সে সেঞ্চুরি করছিল, যেখানে কিনা সে 132 বলে 100 রান করেছিল। কিন্তু বিজয়ের আমাদের সবসময় একটা ভুল ধারণা ছিল যে বিজয় নিজের জন্য খেলে, কিন্তু আমার মনে হয় বিজয় নিজের জন্য না, বিজয় আমাদের দেশের জন্য খেলে। আপনি একসময় মনে করবেন ওই সময় আমাদের কোনো সিনিয়রও যে খুব ফর্মে ছিল আমি তা বলবো না। আপনি তামিম ইকবালের কথাও যদি বলেন, সে কিন্তু 2015 সালের পর থেকে 2023 সাল অবধি খুব দারুণ ফর্মে ছিল আমাদের যারা টপ সিনিয়র, শুধুমাত্র সাকিব আল হাসানকে বাদ দিই। কিন্তু ওই সময় বিজয় ইয়াং হিসাবে যা খেলেছে এটা আমাদের মনে রাখা উচিত। এনিওয়েজ সে পাকিস্তানের বিপক্ষে 132 বলে 100 রান করছে, অ্যান্ড শ্রীলঙ্কার সাথে সে 49 রান করছে 86 বলে। সো আপনি একবার ইমাজিন করেন, সে কিন্তু ভালোই খেলতে ছিল এশিয়া কাপে, হয়তো বা সে হাইয়েস্ট রান গ্রেটার ছিল। সো 2015 সালে 2014 সালে খেলা কিন্তু এখনো শেষ হয়ে যায় না। এশিয়া কাপের পর আমরা আবারও ইন্ডিয়ার সাথে খেলছিলাম, যেই ম্যাচে আমরা হয়তো বা খুব বাজে একটা স্মৃতি আমাদের মনে আছে, আমরা 58 রানে অল আউট হয়ে গেছিলাম। সো সেই ম্যাচ দুইটা ম্যাচ হয়েছে, আরেকটা ম্যাচ বৃষ্টির কারণে হয় নাই। সো প্রথম ম্যাচে বিজয় 60 বলে 44 রান করছিল, এবং দ্বিতীয় ম্যাচে 8 বলে 0 রানে সে আউট হয়ে গেছিল। দেন আফটার দ্যাট আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজে ওডিআইতে মানে একদম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেছিলাম, যেখানে কিনা আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টা ওডিআই খেলেছিলাম, যদি আমরা হোয়াইট ওয়াশ হয়ে গেছিলাম। 2014 সালে আমরা প্রথম দিক থেকে শুরু করে একদম নভেম্বরের আগ পর্যন্ত একটা ম্যাচও জিতিনি, কোনো ফরম্যাটে জিতিনি। হয়তো বা 2টা ম্যাচ আমরা জিতছিলাম অস্ট্রেলিয়াতে, সরি 2টা ম্যাচ আমরা মেলে জিতছিলাম এশিয়া কাপ আর টি20 ওয়ার্ল্ড কাপে জিতছিলাম। একটা হচ্ছে আপনার আফগানিস্তান আর একটা হচ্ছে নেপাল। এছাড়া আমরা কোনো ম্যাচই 2014 সালে নভেম্বরের আগ পর্যন্ত জিতিনি। সো ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা 3টা ওডিআই খেলছিলাম, যেখানে আনামুলক বিজয় প্রথম ম্যাচে করছিল 138 বলে 109, সেকেন্ড ম্যাচে করেছিল 8 বলে 7 রান, এবং শেষ ম্যাচে করছিল 2 বলে 0 রান। আমার মনে হয় প্রথম ম্যাচটা 138 বলে 109 রান যখন আনামুলক বিজয় করেছিল, বাংলাদেশের মানুষ খুশি হওয়ার থেকে কষ্টই বেশি পেয়েছিল। সেই সময় বিজয়কে বলা হয়েছিল যে সে নাকি নিজের জন্য খেলে, দেশের জন্য না। আমার মনে হয় এইটা অ্যাকচুয়ালি ভুল ধারণা ছিল, কারণ ওই টাইমে আসলে আমাদের দেশের কোনো প্লেয়াররাই খুব আহামরি ফর্মেও যে ছিল তা না। আপনার মুশফিকুর রহিম একটু ভালো খেলতো, আবার খারাপ খেলতো, সাকিব আল হাসান খেলতো না, এরকম টাইপের। তামিম ইকবাল বললাম তো 2015 আগ পর্যন্ত তামিম ইকবাল খুব ফ্লুয়েন্ট ফর্মে ছিল না। এনিওয়েজ সো এইটা খেলো। আফটার দ্যাট ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পরে আমরা জিম্বাবুয়ের সাথে মেনলি ম্যাচগুলো জেতা শুরু করলাম। সো ওই সময় বিজয়ের রান ছিল প্রথম ম্যাচে 29 বলে 12, দ্বিতীয় ম্যাচে 110 বলে 80, তৃতীয় ম্যাচে 120 বলে 95, চতুর্থ ম্যাচে 12 বলে 5 এবং শেষ ম্যাচে 13 বলে 8। সো বিজয় 2014 সাল পর্যন্ত প্রায় 17 ইনিংস খেলে রান করছে 651, প্রায় 40 অ্যাভারেজের কাছাকাছি। বিজয় এই আমার মনে হয় 2টা সেঞ্চুরি করছে 2014 সালে। আফটার দ্যাট 2015 সালে আমরা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। সো ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে বিজয় রান করছিল 55 বলে 29, সেকেন্ড ম্যাচে করছিল 43 বলে 29। এরপর থেকে অ্যাকচুয়ালি বিজয়ের একটা অধপতন আসছিল। অধপতন বলতে হচ্ছে কি, একটা ইনজুরি, কাঁধের ইনজুরি, যেটা অ্যাকচুয়ালি মোস্ট প্রবলি আমি যদি ভুল না বলি হয় স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করার সময় বিজয় আসলে ইনজুর্ড হয়ে গেছিল। ইনজুর্ড হওয়ার কারণে আপনার সে প্রায় আর 3 বছর সে ওডিআই খেলে নাই। 2015 সালের শ্রীলঙ্কা সিরিজটাই ছিল তার লাস্ট। এনিওয়েজ 2018 সালে বিজয় আবারও কামব্যাক করলো। কামব্যাক করেই আমাদের ট্রাইনেশন সিরিজ ছিল 2018 সালে বাংলাদেশে, শ্রীলঙ্কা জিম্বাবুয়ে আর বাংলাদেশকে নিয়ে। সেই ম্যাচে বিজয় প্রথম ম্যাচেই 19 রান করছে 14 বলে। বিজয় কিন্তু ওই সময় থেকে একটু স্ট্রাইক রেট বাড়াইছে। 2018 আগে বিজয়ের স্ট্রাইক রেট কিন্তু আহামরি ছিল না, কিন্তু আফটার দ্যাট 14 বলে সে 19 রান করছিল। সেকেন্ড ম্যাচে সে 37 বলে 35 রান করছিল। ইভেন এই রানের মাধ্যমে বিজয় কিন্তু বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান যে কিনা সবচেয়ে কম ম্যাচে মাত্র 30টা ম্যাচ খেলে সে 1000 রান পূর্ণ করছে। আমাদের বাংলাদেশে কিন্তু এর কমে কেউ এখন পর্যন্ত 1000 রান পূর্ণ করতে পারে না এখন পর্যন্ত।
সো এটার জন্য বিজয়কে অবভিয়াসলি কনগ্রাচুলেশনস। হয়তো আমরা ওকে খুব একটা ভালো ইউজ করতে পারি না, কিন্তু বিজয় ভাই কি মাপের প্লেয়ার সেটা হয়তো আমরা 2015 সাল পর্যন্ত বুঝছিলাম, কিন্তু একটা ইনজুরির কারণে সে আর হয় নাই। এনিওয়েজ এরপর আবারও সে জিম্বাবুয়ের সাথে আমাদের আরেকটা ম্যাচ ছিল যেখানে সে 1 রান করছিল 7 বলে, আর দ্বিতীয় ম্যাচে সে 0 রানে আউট হয়ে গেছিল। এরপরে বিজয় কিন্তু আবারও বাদ পড়ে গেছে। বিজয় ওই ম্যাচের ফাইনাল খেলতে পারে নাই, দেন আরও ওডিআই ছিল, জিম্বাবুয়ের সাথে ওডিআই ছিল, সেটা খেলতে পারে নাই। এরপর আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলছিলাম, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যে ওয়েস্ট ইন্ডিজে খেলছিলাম সেইখানে বিজয় প্রথম ম্যাচে 0, দ্বিতীয় ম্যাচে 9 বলে 23, শেষ ম্যাচে 31 বলে 10 করছিল। এই কয়েকটা ম্যাচ খেলার পরে বিজয় কিন্তু উধাও। বিজয় আর কোনো ওডিআই ম্যাচ খেলে নাই। সে আবার ওডিআই ম্যাচ কবে খেলছে? 2022 সালে ঠিক এই জিম্বাবুয়ের সাথেই 3টা ওডিআই খেলছিল। দেখেন মাঝখানে টানা 4 বছর খেলে নাই। সে কি এতই বাজে খেলছে? আপনি ওই সময় লিটন কুমার দাস কি খুব আহামরি ফর্মে ছিল? ছিল না। সৌম্য সরকার ফর্ম অতটা ছিল না, হয়তো ছিল, সে ছিল, কিন্তু অত ফর্মে ছিল না। আমরা এতজনকে ট্রাই করছি কিন্তু বিজয়কে কিন্তু আর আমরা আনি নাই। এনিওয়েজ সে 2022 সালে কি করছে? প্রথম ম্যাচে সে 62 বলে 73, 25 বলে 20, 71 বলে 76 রান করছিল। আবারও 2022 সালে ইন্ডিয়ার বিপক্ষে হয়তোবা খুব ভালো খেলে নেই, সে 29 বলে 14, 9 বলে 11 এবং 7 বলে 8 রান করছিল। কিন্তু বিজয়ের আমি দেখলাম 2018 পর থেকে তার স্ট্রাইক রেটটা একটু একটু করে বাড়তে ছিল। আপনি জিম্বাবুয়ের বিপক্ষে দেখেন তার স্ট্রাইক রেট কিন্তু মানে খুব বেশি না, স্ট্রাইক রেটটা তার প্রায় 100-এর কাছাকাছি, যেটা 2018 আগে ছিল না। সো 2022-এ এটা খেলে বিজয় আবারও আর খেললো না। সে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তান কারোর সাথে খেললো না। সে আবার কখন খেললো? 2023-এ যখন দেখলো যে নাজমুল হোসেন শান্ত বা অনেকে ইনজুর্ড হয়ে গেল, সেই সময় বিজয় কেবল লাস্ট ম্যাচ খেলার জন্য, এশিয়া কাপে লাস্ট ম্যাচ খেলার জন্য সে শ্রীলঙ্কায় গেল, যেখানে সে প্রথম ম্যাচে 11 বলে 4 রান করলো। আপনার খারাপ হওয়াটাই স্বাভাবিক। এরপর সে আবারও বাদ হয়ে গেল, সে আবারও ওয়ার্ল্ড কাপও খেললো না, কিছুই খেললো না। এরপর কে জানে আপনার আবার একটু মানে এত ওই তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে কি করলো? বিজয়কে নিল। এনিওয়েজ বিজয়কে নিয়ে কি করলো? 3টা ম্যাচ খেললো নিউজিল্যান্ডের মাটিতে, যে সেখানে সে 39 বলে 43, 12 বলে 2 এবং 33 বলে 37 করছে। আপনি দেখেন 2018 বিজয় কিন্তু 2022 থেকে 2023 পর্যন্ত আপনি দেখবেন ওনার ম্যাচ কিন্তু খুব ভালো, মানে রানগুলো কিন্তু খুব ভালো ছিল, কিন্তু সে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। আপনি কিভাবে বলবেন যে বিজয় ভালো আপনাকে কিছু উপহার দেবে? কারণ তাকে তো বারবার বাদ দিচ্ছেন উইদাউট এনি রিজন। দেখেন এই নিউজিল্যান্ড সিরিজের পরেও বিজয় 2024 সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2টা ম্যাচ খেলে নাই। প্রথম 2টা ম্যাচ না খেলে শেষ ম্যাচ খেলছে, শেষ ম্যাচে সে রান করছে 22 বলে 12। এরপর থেকে বিজয় আর কোনো ওডিআই ম্যাচ খেলে নাই। কিন্তু আপনি ডিপিএল বলেন, আপনি মানে যে কোনো ওডিআই লিগে বলেন না কেন, বিজয় কিন্তু সব সময় সে ওডিআইতে ভালো খেলতে ছিল, কিন্তু বিজয়কে আপনারা বাদ দিয়ে দিয়েছেন। কেন বাদ দিয়েছেন আমি জানি না। এনিওয়েজ এটা হচ্ছে 2024 সালের বিজয়ের রান। সে প্রায় এখন 1400 রান করছে 50টা ম্যাচের কাছাকাছি। কিন্তু আমার একটা প্রশ্ন থাকবে, বিজয়কে এইভাবে অন অফ করানো কেন হয়েছে? হ্যাঁ 2015 সালে সে ইনজুর্ড হয়েছে, এরপর কেন তাকে একেবারে 3 বছর 4 বছর এরকম গ্যাপ দিয়ে দিয়ে খেলতে হয়েছে? এটা তো অ্যাকচুয়ালি বিজয়ের সাথে আনফেয়ার। যেই মানুষটা আপনাকে 2012 থেকে 2015 সাল পর্যন্ত এতগুলা ম্যাচ সে তো জয়ের পিছনে ভূমিকা রাখছে, সে যে খালি হারাইছে তা তো না। আপনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজ জিতছেন, সেইখানে বিজয়েরই কিন্তু 2টা ম্যাচ ছিল যেখানে তার কন্ট্রিবিউশন ছিল। প্রথম ম্যাচে 41, দ্বিতীয় ম্যাচে 120। সো আপনি কেন বিজয়কে নিলেন না আমি বুঝলাম না। আর এনিওয়েজ হয়তোবা আমি আশা করব যে এই বছর থেকে যেগুলো ওডিআই আছে আমি বিজয় ভাইকে অবভিয়াসলি চাবো, কারণ সে আমাদের বেস্ট প্লেয়ার আমি মনে করি। রেদার দেন আপনি এখন যেসব প্লেয়ারদেরই নাম বলেন না কেন, বিজয়ের ধারের কাছেও আমার মনে হয় নাই। লিটন কুমার দাস এখন হয়তো একটু একটু করে পারফর্ম করতেছে, কিন্তু প্রথম দিকে লিটন কুমার দাস খুব আহামরি প্লেয়ার ছিল না। কিন্তু হ্যাঁ আনামুল হক বিজয়কে আমি টি-20 টিমে কখনোই বলবো না যে সে পারফেক্ট, কারণ টি-20 অনুযায়ী আনামুল হক বিজয়ের ব্যাটিংটা না। এর জন্য আমি এক্সট্রিমলি সরি। আমার কাছে আনামুল হক বিজয় সবসময় প্রিয় একজন প্লেয়ার, কারণ আমি 2012 সাল থেকে যখন আনামুল হক বিজয়ের খেলা দেখছিলাম আমার সত্যি দারুণ লাগতো। সে এত সুন্দর করে ইনিংস ক্যারি করতো, ভালো লাগতো। এনিওয়েজ এখন আসি আমরা মেনলি এই যে আনামুল হক বিজয়কে যে টেস্ট টিমে নেওয়া হইলো, টেস্ট টিমেও কি ওনার সাথে খুব পারফেক্ট কিছু করা হয়েছে? হ্যাঁ প্রথম দিকে টেস্ট খেলা যেহেতু কঠিন, আমরা প্রথমে বিজয়ের রান অতটা আহামরি দেখবো না। সো ওই হিসাবে আপনি যদি চিন্তা করেন 2013 সালে তাকে আমরা শ্রীলঙ্কার সাথে ডেবিউ করাই দিলাম। সো ডেবিউ করায় শ্রীলঙ্কার মাটিতে সে প্রথম ম্যাচে 68 বলে 13 রান করছে, আর একটা সেকেন্ড ইনিংসে 4 বলে 1 রান করছে।
এই রান করার পর আপনাকে দ্বিতীয় টেস্টে নেন নাই, ঠিক আছে নিলেন না, মনে হয়েছে যে সে আর ভালো খেলবে না, এনিওয়েজ দ্বিতীয় টেস্ট বাদ। আপনি নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশে যখন নিউজিল্যান্ড খেলতে আসলো আপনি নামাই দিলেন, ঠিক আছে। নিউজিল্যান্ডের সাথে তার প্রথম টেস্টে সে করছে 18 বলে 3 আর দ্বিতীয় ম্যাচে করছে 62 বলে 18। এনিওয়েজ আপনি দ্বিতীয় টেস্টে তাকে খেলাইলেন 19 বলে 7, 43 বলে 22। মোটামুটি একটা ইনিংস, বলবো যে খুব আহামরি না, কিন্তু ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আমরা তামিম ইকবাল ছাড়ি, ইভেন তামিম ইকবাল প্রথম দিকে হয়তো বা একটু একটু করে ইনিংস করছিল, কারণ সে তো অ্যাগ্রেসিভ প্লেয়ার, সে খেলছে, কিন্তু এরপরে যে আমরা সেকেন্ড একজন ওপেনার পাবো আমরা কিন্তু এরকম পাই নাই। তাই যাই হোক, বিজয় নিজের মতন খেলতেছিল। এনিওয়েজ 2014 সালে আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যখন খেলছিলাম, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিজয় প্রথম ম্যাচে 39 বলে 9 এবং 8 বলে 0 করছে। আপনার 4 টেস্ট খেললেন, বিজয় 4 টেস্ট খেললো, আপনার 4 টেস্ট পরে বিজয়কে বাদ দিয়ে দিলেন, 4 টেস্ট পরে বিজয়কে বাদ দিয়ে দিলেন। আচ্ছা আমার কথা হচ্ছে, একটা ছেলেকে যখন আপনি খেলাইতেই নামাইলেন, দেখেন ওই সময় শ্রীলঙ্কান টিমটা কি ছিল একবার ইমাজিন করেন তো। ওই সময় শ্রীলঙ্কান টিম ছিল দানব টাইপের টিম, কুমার সাঙ্গাকারা, জয়াবর্ধন, দিলশান, ল্যাসিথ মালিঙ্গা, দেন আপনার অজন্ত মেন্ডিস, সুরঙ্গা লাকমাল, এত এত ভালো ভালো প্লেয়ারের সময় আপনি ওকে ডেবিউ করে দিয়েছেন, তাতেও সমস্যা নেই। রঙ্গনা হেরা তো ওই সময় ছিল, নামাই দিলেন, আপত্তি নেই। নিউজিল্যান্ডেও ভালো প্লেয়ার ছিল, ওয়েস্ট ইন্ডিজ ওই সময় কি প্লেয়ার ছিল, শিবনারায়ণ চন্দ্রপল, দেন আপনার কিমার রোজ, দেন আপনার ড্যারন সামি, এইসব প্লেয়ারদের সামনে আপনি 2014 সালে তাকে ওইখানে ডেবিউ করে দিলেন। এনিওয়েজ মানে আপনি খেলাইলেন, এরপর আপনি এই 4টা ম্যাচ খেলে বিজয়কে বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে আপনি কি করলেন 2022 সালে আপনি কি করলেন, 2022 সালে আপনি ওকে আবারও নামাই দিলেন, নামাই দিয়ে করলেন কি 50 বলে, সে প্রথম ইনিংসে 50 বলে 23 রান করলো, 12 বলে 4 রান করলো ফার্স্ট টেস্ট অনুযায়ী। আপনি বিজয়কে আবারও বাদ দিয়ে দিলেন, সে 3 বছর যাবত টেস্টে খেললো না। আচ্ছা এই রানটা করার পর আপনার কি মনে হয় না বিজয়কে একটু খেলানো উচিত? আপনার সাদমানের কথা বলবেন, সাদমানকে আপনি তো অনেক সুযোগ দিচ্ছেন না? সে 18 ম্যাচে হয়তো আপনাকে 900 সামথিং রান করে দিছে, বা 20 ম্যাচে আপনাকে 900 করে দিছে, বিজয় আপনাকে 5 ম্যাচে 100 করে দিছে, তাইলে ওকে বাদ দিয়ে দিচ্ছেন? আপনার মাহমুদুল হাসান জয় একটা সাউথ আফ্রিকা সিরিজে সে সেঞ্চুরি করছে দেখে, বা একটা নিউজিল্যান্ড সিরিজে সে 50+ করছে দেখে, এখন পর্যন্ত সে 18 ম্যাচে কোনো রান 50 করে নাই, তার প্রত্যেকটা আউট হচ্ছে স্লিপে আউট হচ্ছে। সেই হিসাবে বিজয় আপনার প্রত্যেকটা এনসিএল ফার্স্ট ক্লাসকে ইসে আপনার এত করে রান করতেছে, সে গত মৌসুমেও 700+ রান করছে। সো বিজয় কেন এতদিন সুযোগ পেল না, এটাই আমার মাথায় ঢুকতেছে না, কারণ ক্রিকেট আজ থেকে ফলো করি না, ক্রিকেট অনেক আগ থেকেই ফলো করি। সো এত খেলোয়াড় দেখলাম, আপনি অনেক খেলোয়াড়কে টেস্ট খেলে এরকম নষ্ট করছেন। আপনি নাইম ইসলামকে টেস্ট খেলায় নেন না, আপনি মার্শাল আইয়ুবকে টেস্ট খেলায় নেন না, আপনি আব্দুর রাজ্জাক যে বর্তমানে সিলেক্টর, আপনি তাকেও টেস্ট খেলায় নেন নাই। সো আপনি ভালো ভালো প্লেয়ারকে টেস্ট না খেলায়া আপনি ওইখানে রেডি করছেন। টেস্ট কোনো রেডি প্রোডাক্ট না, টেস্ট কোনো রেডি প্রোডাক্ট দিয়ে হয় না। টেস্ট আপনি ওই যে টেস্টকে আপনি যদি এখন বলেন যে আমি ওকে খেলায় খেলায় বড় করবো, এটা অসম্ভব। আপনি ওকে এনসিএল এইসব জায়গায় যে ভালো খেলবে আপনি তাকে ওখানে নামান, এরপর আপনি ওকে 10টা ম্যাচ মিনিমাম সুযোগ দেন। 10 ম্যাচে যদি সে 0 রান করে ওকে বাদ, আপনার আর খেলার দরকার নেই। বাংলাদেশ 10টা ম্যাচে হারবে তাতে কি হয়েছে, কিন্তু অ্যাটলিস্ট ট্রাই তো করাবেন। এত বছর ধরে প্লেয়ারটা আপনাকে ভালো পারফরমেন্স দিয়ে আসছে, আপনি 2015 সালে একটা ইনজুরির পর বিজয়ের আর খবর নেই, তাকে ওডিআইতে আপনি নেন না। 2018 পরে যাও নিলেন, ছেলেটা যতটুকু করে খেলতেছে তারপর আবার বাদ, আবার 2022 এসে জিম্বাবুয়ের সাথে ভালো খেললো, ইন্ডিয়ার সাথে মোটামুটি খেললো, আবারও বাদ। আবারও 2023 আবারও আপনি হঠাৎ করে এশিয়া কাপে ডাকলেন, সেখানে 11 বলে 4 রান করলো, বাদ দিয়ে দিলেন। আবার ওই নিউজিল্যান্ড এসে ভালো খেললো, তাকে আপনার 2টা ম্যাচ না খেলে শেষ ম্যাচে খারাপ খেলে এরপর আর তাকে ওডিআইতে নিচ্ছেন না। এটা কি অ্যাকচুয়ালি এই প্লেয়ারটার সাথে আপনার ঠিক করছেন? আমি জানি না ঠিক করছেন না কি করছেন, এটা আপনারা ভালো বুঝবেন। কিন্তু আমি মনে করি এবার যে বিজয় রিটার্ন করলো, বা 3 বছর পর টেস্টে সে ভালো করলো, আমি জানি না বিজয় ভাই কিরকম ইনিংস খেলবে, কিন্তু আমি বিজয় ভাইয়ের কাছে এতটুকুই আশা করব, বিজয় ভাই আপনি এই টেস্টটা একদম নিজের মতন করে খেলেন, একদম নিজস্ব ব্রেন দিয়ে খেলেন, আপনাকে কেউ এবার আর বাদ দিবে না। আমি যদি ভুল না বলি, আপনি আগামী এই বছরে যে কয়টা টেস্ট আছে বা সামনে টেস্ট আছে, আপনি ইনশাল্লাহ আপনার টেস্টের ফর্ম আমি আশা করি আপনি দেখাবেন। সো বেস্ট অফ লাক। আমি একজন আপনার ফ্যান হিসাবে আপনাকে বললাম, আপনি টেস্ট ইনশাল্লাহ ভালো করবেন। ওডিআইতে আমি আশা করছি যে এই বছর থেকে আপনাকে আমরা ওডিআইতে আবার দেখতে পারবো ইনশাল্লাহ। সো বেস্ট অফ লাক ভাই, অ্যান্ড আশা করব আপনার রানের মাধ্যমে আমরা টেস্ট ক্রিকেট একটা নতুন ওপেনার পেতে যাচ্ছি, হয়তো আমরা নতুন ওপেনার পাবো আপনার মাধ্যমেই।
প্রথম 5 টেস্টে কি হয়েছে এইটা আমি ফ্যান হিসাবে কখনোই মনে রাখবো না, কারণ আপনার সাথে ওয়ান কাইন্ড অফ অন্যায় হয়েছে বলে আমি মনে করি। কারণ একজন ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে সবাই তো আর আপনার ইন্ডিয়ান প্লেয়ারদের মতন না, ওদের একটা কাঠামো আছে, আমাদের তো সেই কাঠামো নাই। ওই অনুযায়ী আমি আপনাকে 5 টেস্ট খেলা দেখে কোনোভাবেই জাজ করছি না। আমি মনে করছি এই সেকেন্ড টেস্ট থেকে আপনি আবার টেস্ট টিমে ডেবিউ করলেন, আমি আশা করব আপনি অনেক ভালো খেলবেন, আমাদের বাংলাদেশের মানুষকে একটা সম্মান দিবেন। আশা করব আপনার পরে আপনি আপনার জায়গাটা ওই ওপেনার হিসাবে সেট করে ফেলবেন, সেই কামনাই রইল। প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ আছে, আমরা ফ্যানরা আপনার জন্য দোয়া করব। অবশ্যই আপনি এবার ভালো কিছু করবেন। আমি আশা করি টেস্ট টিম আমরা নতুন ওপেনার আনামুল হক বিজয়কে দেখতে চাই, যাকে দেখে আপকামিং যারা ব্যাটিং শিখবে তারা যাতে আপনাকে আইডল মনে করতে পারে। সেই কামনা করে এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।